অর্থনীতি পুনর্গঠনে জোর দিয়ে এগোচ্ছে সরকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য। সামষ্টিকভাবে কিছুটা স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। সরকারের 180 দিনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা। কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে হিলি স্থলবন্দর। বাড়ছে আমদানি রফতানি। অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। বগুড়ায় 25 কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের পথ দেখাচ্ছে ফ্লাই হুইল প্রযুক্তি। $1.5 মিলবে প্রতি ইউনিট বিদ্যুৎ। এবং রাশিয়ার আগ্রাসনে মারাত্মক ক্ষতির মুখে ইউক্রেনের অর্থনীতি। ওডেসা সহ প্রধান বন্দরগুলোতে রুশ অবরোধে থমকে গেছে শস্য রপ্তানি। চরম হতাশায় কৃষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। বিএনপি সরকার গঠনের পর প্রথম 180 দিনে এগিয়ে চলছে অর্থনৈতিক ও বাণিজ্য পরিকল্পনার বাস্তবায়ন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কৃষি ঋণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থানে জোর দিয়েছে সরকার। এছাড়া রফতানি খাতে শিল্প প্রতিষ্ঠানকে গতিশীল করতে দেওয়া হচ্ছে ঋণ ও প্রণোদনার সহায়তা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। ক্ষমতার প্রথম 180 দিন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতিকে পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি সরকার। বাণিজ্য, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক খাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে 2 শতাধিক দৃশ্যমান উদ্যোগ। 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সাজানো হয়েছে এই প্রাথমিক কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক নানা সংকটে কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সরকার তো জানে না যে এই তারা ক্ষমতায় গেলেই ওইদিকে মার্কিন ইরান যুদ্ধটা শুরু হবে, এবং সেই যুদ্ধটা সারা বিশ্বের অর্থনীতিকে যেমন একটা টালমাটাল করেছে, আবার ট্রাম্প ট্যারিফ নামে আরেকটা জিনিস মানে সারা বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশে নিয়ে গেছে এবং আমাদের রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক কূটনীতিতেও। চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শ্রমবাজার প্রসারে মিলেছে বড় সাফল্য। চীনের সাথে 17টি চুক্তি ও সমঝোতার পাশাপাশি মিলেছে $9 বিলিয়নেরও বেশি প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব। পলিসি সংস্কারের হাত ধরে বেড়েছে নেট বৈদেশিক সরাসরি বিনিয়োগ বা এফডিআই। তবে বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে পাইপলাইনে জমে থাকা বৈদেশিক ঋণ ও নতুন বিদেশি সহায়তার অর্থ ছাড় করানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাজেটেও আমরা বেশ কিছু প্রণোদনা দেখেছি, রাজস্ব শুল্কের যৌক্তিকরণ দেখেছি, বিভিন্ন ধরনের বিনিয়োগ সহায়ক যেসব সুযোগ সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে অন্যান্য ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সুবিধা, এগুলো তারা দিয়েছেন। সবটা মিলে আমি বলবো যে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর জন্য হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চাঞ্চল্য আমরা শ্রমবাজারে লক্ষ্য করছি না। প্রান্তিক পর্যায়ে কৃষিখাতের অবকাঠামোগত সংস্কারে খাল ও নদী পুনর্খননে গুরুত্ব দিয়ে আগামী 5 বছরে খনন করা হবে 20,000 কিলোমিটার খাল ও নদী। বিশাল এই কর্মপরিকল্পনার বাস্তবায়নে সুফল পেতে শুরু করেছে মাঠ পর্যায়ে সুবিধাভোগীরা। যুব কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে সরকারের। এছাড়া অভ্যন্তরীণভাবে বন্ধ থাকা 14টি পাটকলের মধ্যে 9টি বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে নিয়ে আসার পরিকল্পনায় বদ্ধপরিকর সরকার। তবে দৃশ্যমান করার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকার বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটা প্রশংসার ব্যাপার যে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া, থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও সরকারের একটা কমিটমেন্ট আছে। কিন্তু এই জিনিসগুলোর কিন্তু রেজাল্ট আসতে টাইম লাগবে। এটা কিন্তু এমন না যে 180 দিনে বা ইভেন 1-2 বছরে, সামনের 1-2 বছরের রেজাল্ট আসবে। বিশ্লেষকরা বলছেন 180 দিনের এই সংক্ষিপ্ত রোডম্যাপ সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং জনজীবনের স্বস্তি দিতে বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাসের বিভিন্ন পদক্ষেপ, অর্জন ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইদ বিন আবদুল্লাহ। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু আলোচনা করতে চাই যে 180 দিন বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে সরকার কার্যক্রম শুরু করে, সেই ধারাবাহিকতায় এখন কোন অবস্থানে আছেন, কি মনে করছেন আপনারা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের এই সরকারের 180তম দিন পূর্তি হচ্ছে আজকে। আমরা যে ব্যাপারটা খুবই বলতে পারি যে একটা পয়েন্টে এসে যে আমরা যদি প্রত্যেকটা ব্যাপার ধরে ধরে অ্যাসেস করার চেষ্টা করি, আমাদের কাছে মনে হবে যে একটা খুবই ভঙ্গুর দশা থেকে যেহেতু আমাদের শুরুটা করতে হয়েছে, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখাটা জরুরি। ধরেন আপনি যদি একটা সলিড প্ল্যাটফর্মের পর দাঁড়িয়ে থেকে কোনো কিছু শুরু করেন, সেটা 6 মাসের ভেতরে যে ধরনের আউটপুট আসবে, কিন্তু আপনি একটা ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে যখন কাজটা শুরু করবেন, সেটার আউটপুট কিন্তু ওই স্কেলে আসে না। বরং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন জায়গা থেকে শুরুটা করেছি। মানে এই জন্য আমি সবসময় বলি যে আমাদের ওই স্টার্টিং পয়েন্টটাকে আমরা সবাই যদি বিবেচনায় রাখি, তারপরে দেখবেন যে অনেক কিছু মনে হবে যে লজিক্যাল ওয়েতেই আগাচ্ছে। যেমন অল্প কয়েকটা কথা, যেমন আমাদের কিছু ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল, রাইট? সেগুলো নিয়ে যদি আমরা কথা বলে স্টার্ট করি, আমি সবার আগে শুরুটা করতে চাই একটু শিক্ষা দিয়ে, কারণ এটাই তো আসলে একটা জাতির ফাউন্ডেশনটা গড়ে দেয়। দেখেন, অনেক কিছুই আমরা চোখ ধাঁধা নিয়ে অনেক কিছু আমরা করতে পারতাম বিভিন্ন জায়গায়, যে আজকে এইটা বানানো ওইটা বানানো, কিন্তু সব কিছুর বাইরে আমরা কিন্তু মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা এই সরকার বাড়িয়েছে। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝতে পারাটা খুব বেশি মাত্রায় জরুরি। যেমন দেখবেন, বাংলাদেশের শিক্ষা খাতে এ যাবৎকালে এই যে জিডিপির কত অংশ ব্যয় করা হতো বাজেটের, আপনি যদি হিসাব করে দেখেন, দেখবেন 1.4 থেকে 1.7% ব্যয় করা হতো। প্রবলি ফর দ্য ফার্স্ট টাইম এভার এটা কিন্তু প্রায় 2% ব্যয় করা হচ্ছে। সো এই জায়গাটা কেন? এই জায়গাটা হলো আমরা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় না। লাইক আপনি একটা বিল্ডিং বানালেন, একটা অমুক বানালেন, তমুক বানালেন, এটা কিন্তু ভিজিবল থাকে, কিন্তু আমরা কিন্তু এই ইনভিজিবল জায়গায় কেন ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছি? এটা খরচ না, এটা একটা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট। শিক্ষাক্ষেত্রে এই বাজেটটা বাড়ানোর সবচেয়ে বড় কারণটা হলো আমাদের যাতে ভবিষ্যতে যারা জনগোষ্ঠী হিসেবে তৈরি হবে তারা যাতে দক্ষ হিসেবে গড়ে ওঠে। যেমন শিক্ষার ক্ষেত্রে আমি যদি বলি, দেখবেন প্রাথমিক শিক্ষা পর্যায়ে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। নিশ্চয়ই দেখবেন ওয়ান টিচার ওয়ান ট্যাব, এই যে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছি, এর কারণটা কি? টিচারদের আধুনিকায়নে এটা ভূমিকা রাখা। তারপরে যদি আমি বলার চেষ্টা করি, দেখবেন যে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া, ব্যাগ দেওয়া, মিড ডে মিল অনেক জায়গায় চালু হয়ে গেছে পুরাপুরি। একই সাথে দেখবেন প্রাথমিক লেভেল থেকেই মানে আনন্দঘন শিক্ষার ব্যাপারটাকে আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম নিশ্চয়ই দেখেছেন যে নতুন করে স্পোর্টসের ধারণাটার সাথে পরিচিত হয়েছেন। প্রাথমিক যে স্কুলের যে টুর্নামেন্টগুলো হয়, সেটাতে প্রধানমন্ত্রী উনি নিজে গিয়ে পুরো কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করছেন। একই সাথে দেখবেন যে স্কুলে শুধুমাত্র যেন পড়াশোনার ভেতরে সীমাবদ্ধ না থাকে, খেলাধুলাটাকে ম্যান্ডেটরি করা, কালচারাল কাজগুলোকে ম্যান্ডেটরি করা, এই কাজগুলোর মাধ্যমে আমরা কিন্তু আনন্দঘন শিক্ষার পাশাপাশি শিক্ষাটাকে শুধুমাত্র বুকিশ নলেজের ভেতরে সীমাবদ্ধ যাতে না হয়ে যায়, সেই ব্যাপারটার দিকে মনোযোগী হতে হয়েছে। আবার নিশ্চয়ই একটা পদক্ষেপ দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা নিজেরাই গাছ লাগাচ্ছে। অর্থাৎ আমাদের 5 বছরের যে পরিকল্পনাটা আছে 25 কোটি গাছ লাগানো, সেটাকে কিন্তু শুধুমাত্র আমরা সিনিয়র লেভেলেই চালু করতে চাচ্ছি না, সেটা একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা হচ্ছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা আইডিয়ার দিকে আগাচ্ছেন। সেই ব্যাপারটা তারা বলেছেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশু জন্মগ্রহণ করার পরেই তাদের বাবা মা থেকে শুরু করে প্রত্যেকে যাতে উদ্যোগী হয়ে ওই শিশুর জন্মের পরেই তার জন্য একটা করে গাছ লাগান। অর্থাৎ আমরা ওই যে 25 কোটির যে একটা আমরা টার্গেটটা রেখেছি, সেটা অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু একেবারে স্কুল লেভেল থেকে, আরও ছোট বয়স থেকে, ফ্যামিলি লেভেল থেকে এটাকে কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তারপর যদি শিক্ষাক্ষেত্রের আরও কয়েকটা কথা বলি, দেখবেন আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে করে একাডেমি আর ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা থাকে। জাস্ট সেই যে একজন শিক্ষার্থী যখন অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, তারপরে গিয়ে সে ক্যারিয়ারে কোন দিকে যাবে না যাবে, এটা নিয়ে বিশাল বড় একটা ডামাডোল চলতে থাকে। সো আমরা যদি একাডেমিক ইয়ারগুলো থেকেই ইন্ডাস্ট্রির সাথে যদি যোগাযোগটা বাড়ানোর পদক্ষেপগুলো নেই, তাহলে দেখা যাবে স্টুডেন্ট লাইফ থেকে কর্মক্ষেত্রের পরিবেশটা কেমন হবে সেই ব্যাপারে তাদের একটা আইডিয়া কিন্তু অটোমেটিক চলে আসে। আমি জাস্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। নিশ্চয়ই আপনি সাংবাদিকতার সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন, পড়াশোনা শেষ করার পরে তারপর ইন্ডাস্ট্রিতে এসেছেন। যদি এমন হয় বিশ্ববিদ্যালয় জার্নালিজমে যারা পড়াশোনা করছে, তাদের একাডেমিক কারিকুলামেরই একটা অংশ হিসেবে হয়তোবা অনার্সের ভেতরেই ইন্টার্নশিপ করানোর একটা ব্যবস্থা করা যায় এবং ওইটার পর তার একাডেমিক মানবন্টনের একটা ব্যবস্থা থাকে, তাহলে আলটিমেটলি দেখা যাবে সে কিন্তু পড়াশোনার পাশাপাশি ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ধারণাটা তৈরি হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আমরা পড়াশোনার পাশাপাশি
খেলাধুলাটাকেও আমরা কিন্তু বারবার করে বলছি যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ খেলাধুলার ব্যাপারটা শুধুমাত্র খেলাধুলার কোনো ভবিষ্যৎ নাই, কোনো কিছু না, আমরা এটা দেখতে চাই না। আবার খেলাধুলা মানে শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিকাশ করার অনেক সুযোগ আছে, সেই ব্যাপারটাকেও আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি। আমাদের যে জনাব সাইদ, সেটা হচ্ছে আমাদের যে জনবল অনেক বেশি, হিউজ পরিমাণ। সরকারের পক্ষ এত জনবলের জব ক্রিয়েট করাটা অনেক কষ্টকর এবং কঠিন, চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে শিক্ষা ব্যবস্থা, সেটি করার জন্য সরকার কতটুকু প্ল্যান নিয়ে এগোচ্ছে, কি অবস্থা? আমি আপনাকে কয়েকটা ব্যাপার খুব সুস্পষ্টভাবে বলতে পারি যে ইয়েস, আপনি যেটা বললেন যে আমাদের সবচেয়ে বড় সংকটটা কিন্তু কর্মসংস্থান তৈরির যে ব্যাপারটা, এই দিকে আমাদের খুবই মনোযোগী হওয়া দরকার। আমি নিজেও যেহেতু এই সেক্টরেই মূলত কাজ করি, সো আপনাকে যেটা বলি যে আপনি যদি গভর্নমেন্ট জব ক্রিয়েট করতে চান, আলটিমেটলি এটা এমপ্লয়মেন্ট জেনারেশন করাটা সম্ভব হবে না পুরোপুরি। গভর্নমেন্টের একটা নিজস্ব ফর্মুলা আছে, গভর্নমেন্ট জবের ব্যাপারটা আমরা ওই ফর্মেটেই থাক। আমাদের যেটা করতে হবে, প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করার ব্যবস্থা করতে হবে, এবং এই জব ক্রিয়েট করার ব্যাপারটা কিন্তু বিভিন্ন সেক্টরে হতে পারে, রাইট? যেমন প্রথমবার মতো নিশ্চয়ই দেখেছেন বাজেটে ক্রিয়েটিভ ইকোনমির জন্য আলাদা একটা বাজেট বরাদ্দ আছে। আমরা 200 কোটি টাকা। প্রচলিত শুধুমাত্র কনভেনশনাল ওয়েতে যে শ্রমগুলো আছে এটাই না, মানে আমরা চাই যে বিভিন্ন সেক্টরে এটাকে কিভাবে বড় করা যায়। ইনফ্যাক্ট কারিগরি শিক্ষার প্রসার ঘটানোটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশের ইকোনমিটা মূলত যদি বলেন যে টিকে আছে কেন, সেটার ভেতর কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারণ হলো আমাদের রেমিটেন্স। কিন্তু খেয়াল করে দেখেন যে যারা বাইরে যায় অধিকাংশ ক্ষেত্রে আনস্কিল্ড ম্যান পাওয়ার, তারা বাইরে যাচ্ছেন এবং তারা নিজেদের পরিবারের জন্যও কিন্তু অনেক কিছু যে করতে পারে তারা সেটাও করতে পারে না, এবং ওই সব দেশে আনস্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে যাওয়ার পরে তারা নিজেরাও অনেক ভোগান্তির শিকারটা হয়। আমি মাঝে মাঝে এয়ারপোর্টে যাওয়ার পরেও আমি দেখি যে কত স্বপ্ন নিয়ে একজন, এই দেখবেন যে যারা ম্যান পাওয়ার হিসেবে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কত স্বপ্ন নিয়ে, পরিবারের ত্যাগ তিতিক্ষা নিয়ে তারা বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাওয়ার পরে দেখবেন উপযুক্ত জব নাই, তারা নিজেদের লাইফেই হোঁচট খেতে থাকে, একই সাথে পরিবারের প্রত্যাশার জায়গাটা থাকে যে তারা কবে আমাদেরকে রিটার্ন পাঠানো শুরু করবে। এই জায়গাটা ত্যাগ করার জন্য আমরা যেটা করছি ব্যাপক আকারে আমাদের যুব অধিদপ্তরের আওতায়, তারপর টিটিসির আওতায় এবং আরও অনেক ইন্টারমিনিস্ট্রিয়াল কাজগুলো করার পরে আমরা চাই যে স্কিল্ড ম্যান পাওয়ার দেশের বাইরে যাবে, যাতে করে দেখেন যদি আনস্কিল্ড 1000 মানুষ যায় আর স্কিল্ড যদি 50 জন মানুষ যায়, দেখবেন রেমিটেন্স ফ্লো দুইটার সমান আসে। এবং একই সাথে শুধুমাত্র আমরা মিডল ইস্ট নির্ভরতা না, বরং আনট্যাপ ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলোকেও এক্সপ্লোর করাটা আমাদের অত্যন্ত জরুরি। আনট্যাপ ডেস্টিনেশন এই কারণে বললাম, দেখবেন ইস্ট ইউরোপ থেকে শুরু করে এমন অনেক জায়গা আছে যে জায়গায় সত্যিকার অর্থে স্কিল্ড ম্যান পাওয়ারের হিউজ ডিমান্ডটা আছে, কিন্তু আমরা ওইটা নিতে পারিনি। আবার আমাদের শিক্ষার ভেতরে কারিগরি শিক্ষাটাকে কিন্তু আমরা অত্যন্ত সম্মানের সাথে আমরা এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছি। একই সাথে আরেকটা ব্যাপার, ভাষাগত কিছু জটিলতা থাকে। অনেক দেশ আছে যে জায়গায় আপনি যদি ওই দেশের ভাষাটা না জানেন আপনি কিন্তু ঠিক মতো কাজ করতে পারবেন না। আমরা এই জন্য তৃতীয় একটা ভাষা একাডেমিক্যালি আমরা ম্যান্ডেটরি করার চেষ্টা করছি। একই সাথে আমাদের যত প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে ওই দেশের দরকার হলে প্রশিক্ষক নিয়ে এসে এবং নিজস্ব লোকাল ক্যাপাসিটিতে আমরা চাই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও কাটিয়ে দিতে। এটা যদি করতে পারি আমাদের মনে হয় যে ম্যান পাওয়ার, যারা যাবে স্কিল্ড ম্যান পাওয়ার গেলে এই ক্ষেত্রে হিউজ একটা উন্নতি আসবে। আমরা কিন্তু ইংলিশে অনেকটা পিছিয়ে আছি, সেক্ষেত্রে সরকার কি বাংলার পরে ইংলিশকে গুরুত্ব দেবে, সাথে কি থার্ড কোন ল্যাঙ্গুয়েজ? ডেফিনেটলি ইংলিশ তো বটেই, তা না হলে তো আমরা বলতামই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা তো বলছি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স বাংলার পরে ইংলিশ থাকবে এবং তারপরে অন্য ল্যাঙ্গুয়েজ। অনেক দেশ আছে, যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, দেখবেন জাপানে অনেক কেয়ার গিভারের ডিমান্ড আছে, রাইট? এখন জাপানে যাওয়ার জন্য আপনি তো অন্য ল্যাঙ্গুয়েজে ভালো প্রফিসিয়েন্সি থাকলেও পারবেন, আপনি জাপানিজটাই শিখতে হবে। ইউরোপেরও এমন অনেক দেশ আছে, আপনি যদি ওই দেশের ভাষাটা শিখতে পারেন তাহলে দেখা যায় যে অনেক ভালো ভালো জব করা সম্ভব। এমনকি মিডল ইস্টেও দেখেন, আমরা তো আরবি নর্মালি অনেক মানুষ ধর্মীয়গত কারণেই অনেকে রিডিংটা পড়তে পারে, যদি তারা সত্যিকার অর্থে ভাষাটাকে রপ্ত করতে পারে। আমরা যেটা চাই যে মাদ্রাসার বাচ্চা যারা আছে এবং অন্য যারা আছে ভাষাটা যদি শিখতে পারে তাহলে যেটা দেখা যাবে অন্তত অনেক সম্মানজনক পেশায় তারা ঢুকে পড়তে পারবে, এবং যখনই ঢুকে পড়তে পারবে রেমিটেন্স ফ্লোটা কিন্তু অনেক বাড়বে। সো আমাদের বিদ্যমান স্ট্রাকচারের ভেতরেই আমরা যেটা চেষ্টা করছি বাইরে যাতে স্কিল্ড ম্যান পাওয়ার পাঠানো যায়, সেই দিকে আমাদের গভর্নমেন্টের খুব সিরিয়াস একটা প্রায়োরিটি আছে এবং আমরা 180 দিনের ভেতরে অনেক উদ্যোগ ইন দ্য মিন টাইম গ্রহণ করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা সরকারের যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানাভাবে অনেক কিছু স্টেপ নিয়ে কিন্তু গভর্নমেন্ট জনগণের সাধারণ স্পেশাল যে ম্যান পাওয়ার আছে তাদের কিন্তু আশা পূরণ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে বড় সংকটের একটি জায়গা তৈরি হয়েছে জ্বালানি, বিশ্বব্যাপী যেটি সংকট, সেই সংকটের অনাকাঙ্ক্ষিতভাবে সরকারের উপর চলে এসছে সেটি। সেক্ষেত্রে এই সংকট মোকাবিলায় এখন গভর্নমেন্ট কি, সরকার কি পদক্ষেপ নিচ্ছে কিংবা আপনারা কি মেকানিজম করছেন, কি অবস্থা? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। সবার প্রথমে আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির শিকার আমরা হচ্ছি, আপনারাও হচ্ছেন, প্রত্যেকেই হচ্ছে। এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
গতকালও দেখবেন যে একটা প্রোগ্রামের ভেতরে গিয়ে মানুষের ভেতরে বলছেন যে এই যে ভোগান্তিটা হচ্ছে এই জন্য আমরা দুঃখিত। তার মানে আমরা কিন্তু আনঅ্যাড্রেসড রাখছি না, আমরা সমস্যাটাকে অ্যাড্রেস করছি। Right. এবং এই যে সমস্যাটাকে অ্যাড্রেস করছি, দ্যাট মিনস ওই ইন্টেনশনটা আছে যে সমস্যা সমাধানের জন্য আমাদের তৎপরতা আছে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি সমস্যাটা স্বীকার না করি তাহলে আপনি সমস্যাটা সমাধানের কোনো তৎপরতা ফিল করবেন না আসলে। সো দেখেন আমাদের স্ট্যান্ড যেটা যে ইয়েস আমরা অ্যাডমিট করছি সমস্যাটা আছে, এরপর আমাদের দেখতে হবে যে সমস্যাটা যেটা আছে এটা কি খুবই অল্প টাইমের ভেতরে তৈরি হয়েছে নাকি এর একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? নিশ্চয়ই আমরা যে টাইমে ধরেন যে আমরা যদি 17 ফেব্রুয়ারিকে ধরি, 17 ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে দেখবেন যে আমাদের যদি বেজ লাইন ড্র করতে হয় যে এনার্জি লাইনে আমাদের বেজ লাইনটা কোথায় ছিল, গভর্নমেন্টের ইকোনমির বেজ লাইনটা কোথায় ছিল, ঋণের বোঝার বেজ লাইনটা কোথায় ছিল, এই তিনটা পয়েন্ট যদি একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে এই টিপ সংকট যে আসতে পারে এটা মোটেই আনপ্রেডিক্টেবল কোনো কিছু ছিল না। তারপরে মরার পর খাড়ার ঘা হয়ে এসেছে আমাদের ইরান যুদ্ধ, যেটা দেখবেন হরমুজ প্রণালীর ওই যখন পাইপলাইনটা ভেঙে গেল, নিশ্চয়ই এটার জন্য শুধুমাত্র বাংলাদেশ কিন্তু না, বিশ্বের অনেক দেশে এটা সাফার করছে। এবং তৃতীয় বিশ্বের একটা দেশ আগে থেকেই যে দেশটা অনেক ঋণে জর্জরিত ছিল সেই দেশের দিকে তো এই ধরনের ক্রাইসিস তো আসাটাই বরং স্বাভাবিক ছিল। তারপর আমাদের চেষ্টাটা আছে কিভাবে এটা খুব দ্রুত কাটানো যায়। ইনফ্যাক্ট এই যে রিসেন্ট সময়ে যে দেখবেন যে জ্বালানি ক্রাইসিসটা একটু বেড়েছে, যেমন বিদ্যুতের ক্ষেত্রে খুবই ভোগান্তিটা হচ্ছে অনেক জায়গায়, এবং এই ভোগান্তি তো আমরাও শিকারটা হচ্ছি। অবভিয়াসলি আমরা খুবই সরি যে এই জাতীয় জিনিস না আসলে বোধহয় ভালো হতো, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এলএনজি টার্মিনাল যেগুলো আছে দুইটার ভেতরে একটা যদি আগুন ধরে বিকল হয়ে যায়, এটা তো নিশ্চয়ই কারো হাত ছিল না, গভর্নমেন্টকে নিজের থেকে চাই যে একটা জিনিস নষ্ট হোক। সো এই টাইপ অ্যাক্সিডেন্টাল একটা অবস্থা হওয়ার কারণে সেই ব্যাপারটা যেটা হয়েছে আরো বিকট আকারে ধারণ করেছে, সেটা ফিক্স করার জন্য চেষ্টাটা চলছে। কিন্তু আমি অন্তত পক্ষে ফাও কথা বলা পছন্দ করি না। লেটস সে আমি যদি আপনারা এখানে বলে যাই যে কালকে থেকে কোনো লোডশেডিং থাকবে না, কোনো কিছু থাকবে না, প্রবাবলি এটা মুখস্থ কথা বলা উচিত না। এই কারণে আমি বললাম যে আমাদের বাস্তবতাটা বোঝা উচিত। আমরা ট্রাই করছি, হয়তোবা লম্বা একটা সময় লাগবে, তার কারণ রেন্টাল কুইক রেন্টালের নামে বিগত 15 বছরে কি কি হয়েছে সেটা আমাদের মাথায় রাখা দরকার। তাহলে কেমন লোনের বোঝাটা কেমন আছে আমাদের দেশে সেটাও মাথায় রাখা দরকার। ইনফ্যাক্ট এইটা বোধহয় একটু সময় লাগবে, কিন্তু আমরা সবাই যদি অল্টারনেটিভ এনার্জির দিকে, আমরা কিন্তু এটা প্যাট্রোনাইজ করা শুরু করেছি, নিশ্চয়ই দেখেছেন সোলার সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমাদের গভর্নমেন্টের একটা প্যারিটি লিস্ট আছে। আমরা ট্রাই করছি যত দ্রুত এটা ফিক্স করা যায়, হয়তো পুরোপুরি ঠিক না হলে অবস্থা যাতে প্রতিনিয়ত একটু উন্নত হয় সেই দিকে আমাদের নজরটা আছে। কিন্তু একই সাথে এই সহযোগিতাটা প্রত্যেকের দরকার, আপনাদের দরকার, দেশের মানুষেরও দরকার, আমাদের প্রত্যেকের সহযোগিতাটা দরকার। তাহলেই তো একটা সংকটকালীন অবস্থা থেকে আমরা সামনের দিকে আমরা আর 2 থেকে 3টি প্রশ্নে যাব। সেটি হচ্ছে যে মাছ পিপলের বিপরীতে আমরা এখনো সেইভাবে সরকারের প্ল্যানটা আমরা জানি না, তবে কিছু নিম্ন শ্রেণী যে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড যে কার্ডগুলো বিতরণ করা হচ্ছে সেই তুলনায় মাছ পিপলের জন্য এরকম কোনো প্ল্যান থাকবে কিনা, এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য সরকারের এরকম প্ল্যান আছে কিনা? যে ব্যাপারটা আমি বলি যে দেখেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড যেগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, কিন্তু জাস্ট কয়েকটা উদ্যোগের কথা বলি। এটা শোনার পরে আমার কাছে মনে হবে, আমি কিছু কিছু জায়গায় গিয়ে এই ব্যাপারগুলো জিজ্ঞাসা করেছি, দেখলাম অনেক জায়গায় হয়তো বা ইনফরমেশনটা ঠিক মতো মানে পাস হয়নি। যেমন এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেই একটা মাসও যায় নাই, এমনকি তার ভেতরেই দেখবেন 13 লক্ষ কৃষকের 10,000-এর উপর কৃষি ঋণ যেটা ছিল ইন্টারেস্ট সহ এটা মওকুফ করা হয়েছে। এই ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ এটা আমার আপনার মতো জায়গায় এই ধরনের এসি রুমে বসে থেকে হয়তো আমরা ফিল করতে পারবো না। খেয়াল করে দেখেন যে কৃষকরা জাতির কিন্তু তারা মেরুদণ্ড, রাইট? সেই কৃষকরা যখন এই ধরনের লোনের বোঝা থাকে, দেখবেন অনেক জায়গা থেকে এমন অনেক প্রতিষ্ঠান থাকে না, তাদের ঘরের চালটা খুলে নিয়ে যায়, গোয়ালের গরুটা নিয়ে চলে যায়, ছাগলটা নিয়ে চলে যায়, শুধুমাত্র এই লোনটা পে না করার জন্য। এমন তো অনেক এনজিও আছে, রাইট? কিন্তু এই গভর্নমেন্ট গঠন করার পরে তারা যে প্রমিসটা করেছিল, এই যে 13 লক্ষ কৃষকের 10,000-এর ওপরে যে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল লোনটা ছিল সেটা যখন 10,000-এর ভেতরে যা ছিল সব ইন্টারেস্ট সহ মওকুফ করে দেওয়া হলো, নিশ্চয়ই এটাকে আপনি অবশ্যই জনগণের সরকার হিসেবে আখ্যায়িত করবেন। আবার বিএনপি কিন্তু প্রিভিয়াস টাইমে এই ঋণ কিন্তু মওকুফ করেছিল। এক্স্যাক্টলি, কারণ ভাই জনগণের কথা বলতে হলে শুধুমাত্র তো এসি রুমে বসে থাকা সবার কথা চিন্তা করলেই হবে না, এই মানুষদের কথাও আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আবার আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি যে শুধু তাদেরকেই নিয়ে না, যেমন ব্যক্তিগতভাবে আমি চা বাগানের শ্রমিক যারা আছে তাদের বাচ্চাদেরকে কিভাবে ভবিষ্যতের জন্য স্কিলড মার্কেটে নিয়ে যাওয়া যায়
সেই কাজের দিকে মনোযোগী হয়েছি এবং আমরা সেটা একটু- নিশ্চয়ই অচিরেই দেখতে পারবেন। আমরা একটু দেশ জুড়ে- জাস্ট আপনার মাধ্যমে আমি একটু বার্তাটা দিতে চাই, দেখবেন বাগবিধবা নামের যে একটা কমিউনিটি আছে, মুন্ডা কমিউনিটি আছে সুন্দরবনের এরিয়ায়, স্যালাইন ওয়াটারের যারা ভিকটিম, ওই এলাকায় নানা নাগরিক সংকটে আছে, তাদের কথা কতজন ভাবে? কিন্তু দেখবেন আমরা কিন্তু কাজ করা শুরু করেছি, ব্যক্তিগতভাবে আমি নিজেই সেই জায়গায় কাজ করা শুরু করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গায় খুব বড় ধরনের ইনসেন্টিভ দেওয়ার মতো পরিকল্পনা করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের মাথায় থাকার কথা, দেখবেন ব্যাপক পরিমাণে আমাদের নাগরিকরা আছেন যারা হজ করতে যান, নানা ভোগান্তিতে পড়েন, রাইট, সেটা কমানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার শ্রম বাজার যেটা ছিল সেটা উন্মুক্ত করার অচিরেই চেষ্টা হয়তো করছে। হয়ে যাবে এবং সেটার জন্য দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই গিয়েছিলেন। অ্যাট দ্য সেম টাইম একদম খেটে খাওয়া মানুষের জন্য দেখবেন যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক মানুষ বলার চেষ্টা করছিল না ইলেকশনের আগে এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে, ফ্যামিলি কার্ড ভুয়া, কিন্তু আলটিমেটলি দেখেন এখন তারাও নিজ নিজ জায়গায় এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন কবে হবে সেটা খোঁজার চেষ্টা আমরা করছে। এবং জাস্ট সবশেষ আমি শেষ করছি একটা এটা নিয়ে, প্রশ্নে আসবো। ফ্যামিলি কার্ডের ইনফ্লুয়েন্সটা কি হয় জানেন? দেখবেন এই ব্যাপারটা অনেকেই হয়তো বুঝতে পারবে না, কিন্তু যে জায়গায় একজন নারী অন্য কোনো ইকোনমিক্স কোনো চ্যানেলে যুক্ত থাকে না, নানা রকম অভাব অনটন অনুযোগে থাকে, একটা চর এলাকার নারীর কাছে চিন্তা করেন প্রত্যেক মাসে যদি কোনো তৃতীয় পক্ষ ছাড়া তার কাছে সরাসরি 2500 টাকা চলে যায়, বড় একটি এই সাহস টাকাটা শক্তি। আলটিমেটলি আমাদের ইকোনমিতেই কিন্তু ব্যাক করে। কারণ কি, সেই টাকা দিয়ে হয়তো বা একটা চিকিৎসা করাতো না, চিকিৎসার দিকে মনোযোগী হবে, বড় সাহসী তার শক্তি বাচ্চার হিসেবে তার কাজ করছে। পড়াশোনার জন্য কাজ হবে। এমনকি এইটার একটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট আছে। সে যখন এই একটা ইনকামের সোর্স, তার কিন্তু আত্মসামাজিক মর্যাদাও বেড়ে যাবে অন্য মানুষের তবে তুলনায়। আমরা সবশেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে জননিরাপত্তার বিষয়ে। দেশের মানুষের এখনো নিরাপত্তাহীনতা অনেক জায়গায় আমরা দেখি, শঙ্কার বিষয়ে দেখি জনমনে, সেটি আসলে সরকার কতটুকু রিলিজ করার জন্য চেষ্টা করছে? অবশ্যই জননিরাপত্তা নিশ্চিত করাটা তো সরকারের একেবারে প্রায়োরিটি বেসিসের কাজ হওয়া উচিত এবং সেই জন্য চেষ্টাটা চলছে। এখনো যদি বলতে পারেন যে হ্যাঁ সেটা কি 100% হচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ কিছু কিছু জায়গায় গ্যাপ থাকতে পারে এবং সেই গ্যাপটা অ্যাড্রেস করার চেষ্টাটা করা হচ্ছে। হয়তোবা খুব দ্রুতই দেখা যাবে অবস্থা যে জায়গায় ছিল সেই জায়গার তুলনায় আরেকটু উন্নত হবে। আমরা তো একেবারে পুরোপুরি উন্নত করতে পারবো না, আমার মনে হয় যে গ্র্যাজুয়ালি এই উন্নতিটা করাটা সম্ভব। এটাও তো আপনাদের মাথায় রাখতে হবে, এই জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পেছনে অনেক কারণ আছে। ইনফ্যাক্ট বিভিন্ন জায়গায় দেখবেন এমন অনেক মানুষ বসা ছিল যারা আসলে এই যে 17 বছর ধরে যাদেরকে তৈরি করা হয়েছিল প্রিভিয়াস রেজিমে, তাদেরও বিভিন্ন অংশটা ছিল এবং সেটাকে ফিক্স করার জন্য কিন্তু অনেক স্ট্রাগল পোহাতে হচ্ছে, কিন্তু সেই চেষ্টাটা অব্যাহত আছে এবং আশা করা যায় যে সেই জননিরাপত্তার ব্যাপারটা সামনে উন্নত হতে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা যে বিশ্বাস করি এটার প্রাথমিক প্রমাণটা হলো আমরা একটা অ্যাড্রেস করছি যে অনেক জায়গায় সমস্যাটা আছে। যদি আমরা স্বীকারই না করতাম তাহলে সম্ভবত সমস্যার সমাধানের জন্য আমরা আমরা প্রত্যাশা আগাতাম রাখি না। সরকারের যে পরিকল্পনা ছিল এবং আগামী যে পরিকল্পনা সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হোক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বর্তমান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং অর্জন, সবকিছু মিলে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইদ বিন আব্দুল্লাহ। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। এবার জনপদের অর্থনীতির খবর। ভরা মৌসুমেও বরিশালের বাজারে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কেজি প্রতি বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা দরে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, বিস্তারিত জানতে চলেছি তার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের সবচেয়ে যে পাইকারি মৎস্য আড়ত, যেটি পোর্ট্রেট মৎস্য আড়ত হিসেবে পরিচিত, এই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত হিসেবে পরিচিত। এখান থেকে একসময় রূপালী ইলিশে ভরপুর থাকতো। আমরা এই যে মুহূর্তটায় দাঁড়িয়ে রয়েছি এখানটিতে কিন্তু ইলিশের এক সময় জমজমাট ব্যস্ততা থাকতো। এখানকার যারা ক্রেতা ছিল, পাইকারি এবং খুচরো ক্রেতা ছিল, তারা কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততায় সেই সময়টি কাটাতো। কিন্তু এখন কিন্তু সেই সময় মানে ব্যস্ততা অনেকটা কমেছে তাদেরকে। বিশেষ করে আমরা এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছিলাম, এই সময়টাতে এখানটিতে প্রতি বছর এই সময়টায় বিশেষ করে প্রায় 100 থেকে 150 মন ইলিশের বেচা কেনা হতো প্রতিদিন। সেটি এখন কমে 15 থেকে 20 মনে নেমেছে। এবং একটু বলে রাখি, গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি এবং জোয়ারের পানির বৃদ্ধির কারণে কিছু মাছ বিশেষ করে নদীতে ইলিশ ধরা পড়েছে, যার ফলে আজ কিছুটা মাছ বাজারটিতে দেখা যাচ্ছে। আজকে দর যদি একটু বলি সেই হিসেবে আজকে প্রতি
কেজি ইলিশ বিক্রি হচ্ছে এখানে 800 থেকে 3000 টাকা, এবং এলসি সাইজ বিশেষ করে যেটি 700 থেকে 900 গ্রাম ওজনের হয়ে থাকে সেটি 90,000 টাকা মন পাইকারি হিসেবে বিক্রি চলছে। আমরা এখানকার যারা জেলেদের সাথে বা এখানকার যারা মাছ দিতে আসেন বিশেষ করে জেলেরা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা একটি কথা আমাদেরকে বলছেন যে নদীতে নাব্যতা সংকট এবং বেহুন্দি জালের যে একটি প্রভাব, সেই প্রভাবের কারণেই কিন্তু মূলত ইলিশের যে সংকট বা প্রজনন সেটি কমে গিয়েছে। বিশেষ করে নদীতেও যেমন ইলিশ পাওয়া যাচ্ছে না, সমুদ্র সেই ইলিশের সংকটটা কিন্তু দিন দিন তীব্র হচ্ছে। এখানকার যারা মৎস্য পাইকারি ব্যবসায়ী মালিক সমিতি, যারা মৎস্য আড়তদার মালিক সমিতি রয়েছে, তাদের সাথে তাদের ভাষ্য অনুযায়ী তারা যেমনটি দাবি করছেন যে এই ইলিশ সংকটের কারণে যেখানে আগে 160টি মৎস্য আড়তদার ছিল সেটি কমে দাঁড়িয়েছে প্রায় 120 জনে, এবং সেটিও কিন্তু তারা তীব্রভাবে দাবি করছেন। তো বরিশাল পোর্ট রোড মৎস্য আড়ত থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইলিশের আধিক্যে প্রায় বাজার প্রায় শূন্যের দিকে নামা শুরু করেছে। আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানো চেষ্টা করেছিলাম বরিশাল মৎস্য আড়ত থেকে। তো এখানকার যারা ব্যবসায়ী তাদের একটি দাবি ডুবোচর কেটে ফেলার জন্য, পাশাপাশি বেহুন্দি জালের যেন অবাধ বিস্তারটি ধ্বংস করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল পোর্ট রোড মৎস্য আড়ত থেকে এই ছিল সর্বশেষ। ভরা মৌসুমে ইলিশের সংকট, বিস্তারিত জানতে সরাসরি ছিলাম বরিশালে। দেখছেন এই সময় বাণিজ্য। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়ার ফ্লাই হুইল প্রযুক্তি। পরীক্ষামূলক উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট সক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। এরুলিয়ার বামদিঘিতে চলছে প্রযুক্তি পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1.5 টাকা। সূর্যের আলো বা আবহাওয়ার ওপর নির্ভরশীল না হওয়ায় প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের বাইরে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এই প্রযুক্তি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া। ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে RDO, বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে 1 ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান RDA কর্মকর্তা। বাংলাদেশের যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরিদর্শন শেষে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ আইডিএলসি কিকস্টার্ট 3.0 আয়োজন করে আইডিএলসি ফাইন্যান্স। রোমাঞ্চকর প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার প্রদানে রোববার গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজন করে আইডিএলসি। প্রতিযোগিতার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে মোহাম্মদ আতিকুল ইসলাম রাব্বি জিতে নিয়েছেন থাইল্যান্ডের 2টি বিমান টিকিট। এছাড়াও বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট 35 জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকার সহ নানা আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। দেখছেন এ সময় বাণিজ্য। বঙ্গোপসাগরে ফের বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে লুট করে নেওয়া হচ্ছে মাছ, জাল ও জ্বালানি তেল। কোস্টগার্ড বলছে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হচ্ছে দস্যুরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে।
ক্যামেরায় ছিলেন তৌকিব দাদা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত 5 আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এফবি মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত 12 জেলে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না, এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বেরিয়ে মাছ লিয়ে যেতে আছে। তবে কোস্টগার্ড বলছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোকচক্ষুর আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় 20 থেকে 30 লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময় বাণিজ্য। মুক্ত বাণিজ্যের খবর। ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার সকালে ব্রেড ক্রুডের দাম 1% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $89.40। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.83। গত সপ্তাহে উভয় তেলের দামই 5% বেশি বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল ধীর হয়ে আসায় বাজারে ভূ রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জ্বালানি সংকটকে টেক্সটাইল খাতে রফতানি বাড়ানোর পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানী ফার্মগেট বাংলাদেশ চায়না টেক্সটাইলস কনফারেন্সে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানই প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তাই টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোকে এবার কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলবে সরকার। এ লক্ষ্যে ভবিষ্যতে দেশের টেক্সটাইল ইনস্টিটিউটগুলোকে চীনা কারিকুলামের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান তিনি। দেখছেন এ সময় বাণিজ্য। রাশিয়ার আগ্রাসনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। কৃষ্ণ সাগরে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে না পারায় প্রায় থমকে গেছে শস্য রপ্তানি। ওডেসা সহ প্রধান বন্দরগুলোতে রুশ সামরিক অবরোধ ও হামলার ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে কিয়েভ। ফসল বিক্রি করতে না পারায় চরম হতাশায় ভুগছেন সেখানকার কৃষকরা। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে চলছে ফসল কাটার কাজ। রাজধানী কিয়েভের পশ্চিমে কৃষকের গোলা ভরে উঠেছে ফসলে, কিন্তু তারপরও মুখে হাসি নেই কৃষক সেরহি রিবালকোর। কারণ ফসল বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। রাশিয়ার অবরোধ ও হামলার ফলে রিবালকোর মতো অনেকে ফসল জাহাজে তুলতে পারছেন না। রুশ সীমান্তের কাছে জ্বলছে একটি মাঠ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাঠের পর মাঠ ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন এটি রুশ ড্রোনকে ভূপাতিত করার পর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। এদিকে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষই একে অপরের অর্থনীতিকে পঙ্গু করতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এমন অবস্থায় কৃষিকাজ চালিয়ে যাওয়া এবং ইউক্রেনের কৃষিখাতের প্রতিকূলতার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না কৃষকরা। এই মুহূর্তে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই শস্য রাখার কোনো জায়গা নেই আমাদের কাছে। ওডেসা ও তার বন্দরগুলোর উপর রাশিয়ার যে অবরোধ আরোপ করেছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রায় 45 লক্ষ টন শস্য রফতানি করতাম, তা সমস্ত কৃষকদের জন্য
জন্য সত্যি এক বিপর্যয়। ওডেসার বন্দরগুলো থেকে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের শস্য বিক্রি করার তেমন কোনো বিকল্প নেই। তাদের আশঙ্কা, তারা যদি শীতকালীন ফসল বপন করতে এবং আগামী মৌসুমের জন্য জমি প্রস্তুত করতে না পারেন, তবে এর প্রভাব ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আরো খারাপ ব্যাপার হলো আমরা এই মুহূর্তে কোনো টাকাই পাচ্ছি না। এর মানে হলো শরৎকালীন মাঠের কাজ হুমকির মুখে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদিও এবছরের ফসল গত বছরের মতোই হবে বলে আশা করা হচ্ছে, তবে অনেক কৃষক ভবিষ্যতের উৎপাদনের জন্য অর্থায়ন সমস্যায় পড়তে পারেন। গম ও ভুট্টার অন্যতম প্রধান বৈশ্বিক সরবরাহকারী ইউক্রেনের শস্য রফতানি ইতোমধ্যেই ব্যাপকভাবে কমে গেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইতালিতে চলছে মধ্য আগস্টে টানা ছুটি, ফেরাগস্ত। দেশটির মানুষ পরিবার পরিজন নিয়ে লম্বা ছুটি উপভোগ করছেন। পর্যটন কেন্দ্র, রেস্টুরেন্ট ও হোটেল কর্মীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। এই কর্মীদের বড় একটি অংশ অভিবাসী, যাদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। গ্রীষ্মের ছুটিতে পর্যটকে মুখর ইতালির পর্যটন কেন্দ্রগুলো। ব্যস্ত সময় পার করছেন রেস্টুরেন্ট, বার ও হোটেল কর্মীরা। অন্যরা যখন ছুটি উপভোগে ব্যস্ত, তখন নানা সার্ভিসে দীর্ঘ সময় কাজ করছেন তারা। 12 মাসে বেতনের বাইরে ইতালির কর্মজীবীদের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে দেওয়া হয় 13তম বেতন। আর হোটেল রেস্টুরেন্ট খাতের কর্মীরা জুলাই আগস্টে পান অতিরিক্ত 14তম বেতন। এতে শত ব্যস্ততার মধ্যেও খুশি তারা। এই সময় মানুষ ছুটি কাটাতে ভেনিস আসে এবং এই খাবার দাবার, এই রেস্টুরেন্ট সেক্টরে আমরা খুব ব্যস্ততম সময় কাটাই। তাদের ভালো সার্ভিস, ভালো খাবার, এসব আমরা এনশিওর করি। তবে আলহামদুলিল্লাহ এটার মধ্যে একটা আমাদের প্রশান্তি আছে। আমরা এই মাসে আমরা 14তম বেতন পাই, আমাদের ভিতরে একটা আনন্দিত। গ্রীষ্মের ছুটিতে কেউ সৈকতে, কেউ ছুটছেন পাহাড়ে। আর তাদের আনন্দ নির্বিঘ্ন করতে কর্মস্থলে ব্যস্ত শ্রমিকরা। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অর্থনীতি পুনর্গঠনে জোর দিয়ে এগোচ্ছে সরকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য। সামষ্টিকভাবে কিছুটা স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। সরকারি 180 দিনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো গণমুখী কর্মসূচি ঘিরে প্রত্যাশা। কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে হিলি স্থলবন্দর। বাড়ছে আমদানি রফতানি, অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। এই ছিল এই সময় বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। কাজল, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।